সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আগামীকাল দিনের যে কোনো অংশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে। তার আগে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসবেন, এমনটাই আমাদেরকে নিশ্চিত করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আজ আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনার পাশাপাশি বিএনপি সারা বাংলাদেশে যে ৩০০টি আসন রয়েছে সেই আসনে আরও নতুন করে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেটি কথা বলতে চাই। নির্বাচনের তফসিল, নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের আলোচনার জোট এবং জোট গঠন প্রক্রিয়া নিয়েও কথা বলতে চাই। আজকের আলোচনায় চারজন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন মুফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। এরপর রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আমার বাদিকে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবশেষ রয়েছেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পুরো দেশের মানুষই বলা চলে উদ্বিগ্ন। তার চিকিৎসার বিষয়টি এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে, চিকিৎসক দল এবং সেই দলের যে প্রধান বেগম জিয়ার যে চিকিৎসক ডক্টর এজিএম জাহিদ হোসেন, তিনি বলেছেন যে আগামীকাল তাকে নেওয়া হবে এবং সেই নেওয়ার ভিত্তিতে তার যে এই ৩-৪ দিনের যে মানুষের উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা কতটা কাটবে, সাধারণ মানুষের প্রত্যাশা এবং আগামী দিনের রাজনীতিতে বেগম জিয়ার যে অবস্থানটা, বেগম জিয়ার যে থাকার জরুরিটা, সেটি কতটা? প্রথমত হলো যেটা একটা সেন্টিমেন্টাল বিষয়, আবেগ তাড়িত, এবং এর সঙ্গে মানুষের আবেগ, ভক্তি, শ্রদ্ধা একসঙ্গে জড়িত। এবং যেহেতু তিনি সাবেক সরকারের আমলে দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং লোকজন মনে করে, বিএনপির যারা লোকজন মনে করেন যে তাকে খুব অসুস্থ, তাকে যাকে বলা হয় তার প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। তো এই অন্যায্য আচরণের পর, সেই সরকারের পতনের পরে সমস্ত প্রেম, ভালোবাসায় গিয়ে, শ্রদ্ধা গিয়ে বেগম জিয়ার উপর পড়েছে। তার সঙ্গে সঙ্গে তার যে বয়স, অসুস্থতা, এটা মানুষ চাচ্ছে না। বিএনপির লোকজন মনে করছেন যে তিনি আরও দীর্ঘদিন থাকুন এবং তিনি আবার প্রধানমন্ত্রী হন, ১০০ বছর বাঁচুন, এরকম মানুষের আকাঙ্ক্ষা। ঠিক সেই সময়টাতে একেবারে নির্বাচন যখন সন্নিকটে, যখন বিএনপি ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা জয়লাভ করছে, সরকার গঠন করছে এবং বেগম জিয়ার নেতৃত্বেই সব কিছু হচ্ছিল, তা না হলে তো তাকে ৩টি আসনে মনোনয়ন দেওয়া হতো না। তখন হঠাৎ করে ওনার এইভাবে অসুস্থ হয়ে যাওয়াটা, এটা একটা বিরাট, যারা বিএনপির ব্রুট মেজরিটি, 35% যারা লোক বিএনপি করে, তাদের জন্য এটা একটা বজ্রপাতের মতো ঘটনা। তো এটা তারা মেনে নিতে পারছে না, কোনো অবস্থাতে মেনে নিতে পারছে না। এখন এখানে পক্ষে বিপক্ষে কোনো কথা বলা যাচ্ছে না এটা নিয়ে। কিন্তু বাস্তবতাটা হলো যে ওনার যে বয়স, তো সেই বয়সে নারী পুরুষ সকলেরই কতগুলো জটিলতা থাকে। আর ওনার যে কতগুলো রোগ, যেমন আর্থাইটিস, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই তার এই আর্থাইটিস রোগ সংক্রান্ত যে বিষয়, এটা তার হাঁটুতে ব্যথা ছিল, বেশ কয়েকবার অপারেশন তিনি করিয়েছেন। তো আর্থাইটিসের সঙ্গে কিডনির একটা সমস্যা আছে, কিডনির সমস্যা লিঙ্ক থাকে। তারপর কিডনি থেকে যেটা হয় সেটা হলো তার যে লিভার, যেটা আমরা যেটা কলিজা বলি, হৃৎপিণ্ড বলি, তো সেই লিভারে যে তার সিরোসিস, লিভার সিরোসিস মিনস লিভারে ওয়ান সর্ট অফ ক্যান্সার, এবং এটা খুবই মারাত্মক একটা রোগ। এটা ভালো হয় না, শুধুমাত্র লিভারটা ফেলে দিতে হয়, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট বয়স দরকার। ওই বয়সের পরে নারী পুরুষের লিভার পরিবর্তন করে নতুন লিভার প্রতিস্থাপন সম্ভব হয় না, যেটা ওনার এটা অ্যালাউ করা যায় না। তো যখন আপনার আর্থাইটিস থাকে, কিডনিতে সমস্যা থাকে এবং লিভার সিরোসিস হয়, তখন দুটো অঙ্গ, একটা হলো তার ব্রেইন এবং আরেকটা হলো ফুসফুস। আমি একজন সাধারণ মানুষের হিসেবে আগ্রহ থেকে এটা জেনেছি যে এই দুটো জিনিসকে রাখতে হয় হলো একেবারে আইসিইউতে সব সময়টাতে। এর কারণে কোনো কারণে এই ধরনের যারা রোগী, তাদের যদি ইনফেকশন হয় ফুসফুসে, ওটা আর ভালো হয় না। আর এই ধরনের রোগী যদি ব্রেনে স্ট্রোক করে, তাহলে সেটা আর রিকভারি হয় না, এটা চিরাচরিত। তো ফলে ওনাকে নিয়ে ওনার এই অসুস্থ হওয়ার আগে বিএনপির লোকদের যে উচ্ছ্বাস, আবেগ, এবং তার সাথে দেখা করা, তার কাছে যাওয়া, তাকে টেনে নিয়ে আসা, তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া, এই কাজগুলো ঠিক হয়নি।
এটা বলতেই হবে, যারাই কাজটা করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন, তার প্রতি জুলুম করেছেন। এই গেল একটা। 2 নম্বর হলো যে এখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশন মানে এটা লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্টটা খুলে নিলে তিনি শ্বাস প্রশ্বাস করতে পারবেন না, তার পক্ষে এটা সম্ভব না। আর এই যে সেই ভেন্টিলেশন খুলে আবার সেই ফুসফুস রিকভারি করা, অর্থাৎ ধরুন এখন তার ফুসফুস অটোমেটিক হয়তো 80% ড্যামেজ হয়ে গেছে অথবা 90% ড্যামেজ হয়ে গেছে, যদি তিনি ভালো থাকেন সর্বোচ্চ। তো সেখান থেকে ধীরে ধীরে রিগেইন করে আবার বডি ওটাকে বিল্ড আপ করে তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। এটা মেডিকেল সায়েন্সে আমি অন্তত ঢাকা মেডিকেলের গত 20 বছর 30 বছরে এরকম কোনো রেকর্ড দেখি না। আমাদের আত্মীয় স্বজন যারা গেছে, আমি আইসিইউতে এই ধরনের রুগীদের দেখেছি, এগুলো হয় না। তো সেক্ষেত্রে ওনাকে এই সময়টাতে মানে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। এটা আমার অভিজ্ঞতা যতটুকু আছে এটা আমি মিলাতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে জিনিসগুলো ফেয়ার হচ্ছে না, জিনিসগুলো ফেয়ার হচ্ছে না। আমাদের দেশে চিকিৎসা আছে, ডাক্তার আছে, বেস্ট এক্সপার্ট ডাক্তার আছে, এবং আমাদের বাংলাদেশে অনেক লিভার স্পেশালিস্ট আছেন, তারপরে অনেক যাকে বলা হয় ফুসফুস স্পেশালিস্ট আছেন, যারা এশিয়া সাবকন্টিনেন্টে মানে আমাদের এশিয়া সাবকন্টিনেন্ট তো বটে, ইউরোপেও কিন্তু অন্তত বিখ্যাত। তো এখন সেখান থেকে তাকে যেভাবে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার তোড়জোড় হচ্ছে, আমি শুধু প্রার্থনা করব যেন তিনি সুস্থভাবে যেতে পারেন আর সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। আর এই কাজের সাথে যদি যারা জড়িত থাকলেও এই সময়টাতে, আল্লাহ না করুক যদি এটা নিয়ে কোনো এদিক ওদিক কোনো কিছু হয়ে যায়, বিএনপির ভিতরের লোক, বাইরের লোক, অন্যান্য যারা আছেন সরকারের সাথে, সবাই জনরোষের শিকার হবেন, আমি শুধু এতটুকু বলতে পারি। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, প্রশ্ন বেগম জিয়ার সুস্থতার ইস্যুতে গোলাম মাওলা রনি তার বক্তব্যের কথা, তার অভিজ্ঞতার কথা, তার মন্তব্য আকারে তিনি বললেন, আপনার কাছে একটু জানতে চাই মানুষের আবেগ অনুভূতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা এখানে আছেন তাদেরকেও শুভেচ্ছা। আসলে এই আপনাদের মিডিয়ার কল্যাণে এবং বাংলাদেশে যেহেতু আমরা ঢাকা শহরে আছি এবং সারা দেশের যে মানুষ, শুধু ঢাকা শহর না, সারা দেশের মানুষের যে আবেগ অনুভূতি এর যে বহিঃপ্রকাশ ঘটেছে, এটা একটা নজিরবিহীন অভাবনীয় ঘটনা। বাংলাদেশের তো আমি মনে করি বটেই, আমাদের সাবকন্টিনেন্টেও কোনো নেতা নেত্রীকে কেন্দ্র করে মানুষের আবেগের জায়গা এমনভাবে বহিঃপ্রকাশ ঘটেছে, এটা খুবই কম। বেগম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি চেয়ারপারসন এবং 4 দশকের বেশি সময় ধরে তিনি চেয়ারপারসন আছেন। তো সেই চেয়ারপারসন থাকার সুবাদে তিনি তো বিএনপির নেতা নেত্রীদের আবেগের জায়গায় আছেন, কিন্তু এই মুহূর্তে অসুস্থ খালেদা জিয়া, যিনি একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন আছেন, আমার মনে হয় তিনি এখন আর বিএনপির নেত্রী না। দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের কাছে তিনি এখন একটা আবেগের জায়গায় পৌঁছে গেছেন, একটা শ্রদ্ধা, অনন্য শ্রদ্ধার জায়গায় পৌঁছে গেছেন। এবং সারা দেশের মানুষের একটাই প্রার্থনা যে বাংলাদেশের রাজনীতির এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ডে আমরা যাচ্ছি, একটা সংকটময় পরিস্থিতিতে যাচ্ছি, এই সংকটময় পরিস্থিতিতে তিনি জাতিকে বহু অভিভাবক হিসাবে অনেক সময়ই তিনি নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে মানুষের একটা প্রার্থনা, মানুষের একটা আকাঙ্ক্ষা, চাওয়া যে তিনি সুস্থ হয়ে আবার আসুন এবং এই সংকটময় রাজনীতিক দুর্যোগময় কালে তিনি জাতিকে সঠিক পথের দিশা দিবেন, নেতৃত্ব দিবেন, এটা মানুষের প্রত্যাশা। এবং এই প্রত্যাশার বহিঃপ্রকাশটাই ঘটছে তাকে কেন্দ্র করে, চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে কেন্দ্র করে এই যে মানুষের আবেগ উচ্ছ্বাস সারাদিন ধরে যে এবার কেয়ারের সামনে এবং সারা দেশে আপনি দেখেন যে সেখানে শুধুমাত্র দলের প্রশ্ন না, দলের বাইরেও অনেক মানুষ তার জন্য প্রার্থনা করছেন, আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে, এটা আমরা লক্ষ্য করছি। তো বেগম জিয়া তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তার যে সরকার পরিচালনায় তার যে অবস্থান, সেই অবস্থানের মধ্য দিয়ে আমাদের সকলের অলক্ষ্যেই তিনি যে মানুষের একটা মণিকোঠায় অনন্য একটা স্থান তিনি দখল করে নিয়েছেন, এটা কিন্তু এইবার আবার বহিঃপ্রকাশটা আমরা তার এই অসুস্থতার মধ্য দিয়ে, তার চিকিৎসাধীন অবস্থায় থাকার মধ্য দিয়ে আমরা দেখেছি। বিএনপির জন্য এটা তো একটা বড় রকমের, একটু আগে রনি ভাই যেটি বললেন যে বিএনপি যারা করে, বিএনপির সমর্থক, তাদের জন্য তো এটা একটা বড় রকমের আমরা বলবো যে ধাক্কা, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে যেটি আছে, সেখানে তিনি 3টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটা বিএনপির মানে যারা
কর্মী সমর্থক যারা ছিলেন তাদেরকে দারুণভাবে উজ্জীবিত করেছিলেন। আমরা জানি যে গত ১.৫ দশক যে ফ্যাসিবাদী শাসনামলে বিএনপি যে দমন নিপীড়নের মধ্যে ছিল, যে তাদের উপর অত্যাচার নেতাকর্মীদের উপর হয়েছে, সেই অত্যাচারিত নেতার নেত্রীদের সাথে বেগম খালেদা জিয়া নিজেও কিন্তু হয়েছেন। এবং বিএনপির পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে যে তাকে যে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে চিকিৎসাবিহীন অবস্থায় যেভাবে রাখা হয়েছিল, সেটাতেই তিনি এমনিতেই অসুস্থ, তিনি বয়স্ক একজন মানুষ, তার যে চিকিৎসার মৌলিক অধিকারটা থেকে তাকে বঞ্চিত করে রাখা হয়েছিল, এটি আস্তে আস্তে তার এই শারীরিক অবস্থার অবনতির জন্য এটা একটা দায়ী। এবং তিনি যথাসময়ে যদি চিকিৎসাটা পেতেন, সঠিক চিকিৎসাটা পেতেন, হয়তো আজকে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। আমার কাছে একদিকে মানুষের আবেগ অনুভূতির সাথে সাথে কিছু কিছু মানুষের গত কয়েকদিন ধরে ওনার এই অসুস্থতা, তার শারীরিক অবস্থা নিয়ে যে ধরনের প্রপাগান্ডা, গুজব এবং যে ধরনের বক্তব্য এসেছে, সেগুলো কিন্তু এক ধরনের হতাশাও আমাদের মধ্যে, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে এটা মানে অসহনীয়ই মনে হয়েছে। এবং কখনো কখনো কোনো আমরা সোশ্যাল মিডিয়ার পেজ থেকে যে ধরনের প্রচারণা দেখেছি, সেটা শুধুমাত্র না, এটা আমার শালীনতা বর্জিত কারো কারো মনে হয়েছে। কিন্তু এই সংখ্যাকে আমি খুব বড় করে দেখছি না, কিন্তু তিনি সারা দেশের মানুষের কাছে একটা অনন্য উচ্চতায় গেছেন। আর আজকে যেটি হয়েছে, আমরা সর্বশেষ যেটি জানলাম যে গতকাল যুক্তরাজ্য থেকে একটা মেডিকেল টিম এসেছে, চায়না থেকে একটা মেডিকেল টিম এসেছেন, এবং তারা গত রাতে বাংলাদেশি চিকিৎসকদের সাথে এবং জন হপকিন্সের যারা আছেন তাদের সাথে একটা যৌথ সভা তারা করেছেন। এবং এই সভার আলোকেই পারিবারিক সিদ্ধান্ত এবং এই সভার পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল তিনি দেশের বাইরে যাবেন। এবং আমরা চাই যে এই মুহূর্তে তার এই দেশের বাইরে যাওয়া এটা শারীরিক ঝক্কিটা আরও বৃদ্ধি করবে, কিন্তু তারপরেও আমরা চাই যে অন্ততপক্ষে উন্নত চিকিৎসার জন্য তার চেষ্টাটা করা হয়েছে। হায়াত মত আল্লাহর হাতে, একটা তো পরিণতি ঘটবে, কিন্তু চেষ্টাটা হচ্ছে এটাও একটা। আর এই যে কয়েকদিন ধরে যে তিনি আর জীবিত নেই, তিনি মারা গেছেন, এই ধরনের যে কত ধরনের গুজব হয়েছে, সেটারও একটা এখন প্রমাণ হলো যে আসলে এই ধরনের মানে প্রপাগান্ডা। সব মিলিয়ে দেশের সব মানুষের মতো আমরাও তাকে কেন্দ্র করে একটু উদ্বিগ্ন। জি, মোফাজ্জল করিম, নির্বাচনের আগ মুহূর্তে বেগম জিয়ার এই অসুস্থতা বিএনপির জন্য কি কোনো ধাক্কা কিনা? কোনটা? এই যে বেগম জিয়ার অসুস্থতা, যখন নির্বাচনমুখী দল, নির্বাচনমুখী দেশ, সেই মুহূর্তে দলের চেয়ারপারসনের অসুস্থতা। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ দলের যিনি অবিসংবাদিত পরিচালক বা পরিচালিকা, তিনি যদি অসুস্থ হয়ে পড়েন এবং যার উপরে নির্ভর করে এতদিন পর্যন্ত বিএনপি বেশ একটা শক্ত অবস্থানে আসতে পেরেছে, তিনি হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়েন, আর অসুস্থ তো সবাই যে কোনো সময় হতে পারে, কিন্তু বড় কথা হচ্ছে তাকে যেন মনে হচ্ছে কোনো রকমের না দিয়ে, ওই কি বলে আপনার স্বাস্থ্যসেবা না দিয়ে তাকে কীরকম করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, সেই চেষ্টাটা করেছে মনে হলো। আমাদের সবারই মনে আছে। আপনি বলতেছেন কি গত সরকারের কথা? গত সরকারের কথা, জি, অফকোর্স, সেখান থেকে আমি এখন ওটাতে আসতেছিলাম। তো আপনার মনে আছে গত সরকারের সময় বারবার তাকে বাইরে নেওয়ার জন্যে উদ্যোগ নেওয়া হয়েছে, আবেদন করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ওই সরকারের প্রতিকূলতার জন্যে, প্রতিবন্ধকতার জন্যে, এবং হয়তো জানি না ঠিক, একটা নির্দেশ ছিল প্রশাসনিক কর্তৃপক্ষ বলে খবরদার কোনো রকমের কোনো সুবিধা দিবে না এবং বাইরে যেতে দিবে না। এই সমস্ত কারণে তার স্বাস্থ্য আরও ভেঙে পড়েছে, অসুখটা বেড়ে গেছে। দিস ইজ টু মাচ। এটা তো একটা অত্যন্ত বাজে একটা দৃষ্টান্ত। আমাদের রাজনীতিতে যতগুলো কুদৃষ্টান্ত আছে তার মধ্যে এটা একটা অন্যতম। কুদৃষ্টান্ত তো সরাসরি নেই, কোনো রকমের রাজনৈতিক শিষ্টাচার কেউ মানে না। একজন কদলকে সমর্থন করতে পারে, আরেকজন খদলকে করতে পারে, একজন সাদা একজন কালো হতে পারে, তো সো হোয়াট, সেটা তার নিজস্ব ব্যাপার। তাহলে তো একজন হিন্দু একজন মুসলমান একেবারে মুখ দেখাতে কি বন্ধ করে দেওয়া উচিত? তো এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি বলবো, যেখানে আমরা আশা করছি দেশটা অল্প অল্প করে হোক আর দ্রুততার সঙ্গে হোক উন্নতির দিকে যাচ্ছে বা যাবে, অবশ্যই ইনশাল্লাহ
এই দেশ আরও উন্নতির দিকে যাবে এবং সুনাম বৃদ্ধি পাবে। কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যদি এই ধরনের দৃষ্টান্ত স্থাপিত হয় আর এটাই যদি তাদের কাছে প্র্যাকটিস হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু খবর আছে। উন্নয়ন কতটুকু টেকসই হবে সেটা, বা জনসাধারণের, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন কতটুকু হবে এটা সন্দেহজনক। সবচেয়ে আমার খারাপ লাগে যেটা ব্যক্তিগতভাবে, যে এই সমস্ত কাজ করে আমরা ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা এখন যারা স্কুল কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, দুদিন পরে তারা হাল ধরবে, এই সমস্ত দলগুলার হাল ধরবে, দেশের হাল ধরবে। তো তারা কি শিখছে? তারা কি শিখছে যে সুযোগ পেলে পরেই ওই একটা ইয়ে হয়েছে, পেটে ব্যথা হয়েছে, এমন একটা ওষুধ দিয়ে দাও যাতে এতে একের অক্কা পেয়ে যায়। ছি 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 ছি, একেবারে এত বাজে এক্সাম্পল সৃষ্টি করা উচিত না। যাই হোক, আমরা সকলে মিলে সারা দেশবাসী প্রার্থনা করেছে, অবশ্য দেশবাসী, এবং তাদের একটা বড় রকমের আশা পূর্ণ হয়েছে যে তিনি অবশেষে তিনি সুচিকিৎসার মুখ দেখছেন। এটাই আর কি, যে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচা যাচ্ছে। জি, সাইফুল হক, বেগম জিয়ার ইস্যুতে তো আসলে কোনো রাজনীতি নাই, যেটি সিদ্দিকুর রহমান বলছিলেন যে দলমতের ঊর্ধ্বে সাধারণ মানুষও কিন্তু তার জন্য দোয়া করছে, প্রার্থনা করছে। বেগম জিয়ার এই মুহূর্তের এই অসুস্থতা, তার লন্ডনে যাওয়া, জুবাইদুর রহমানের দেশে আসা, পুরো বিষয়টি আসলে রাজনীতিবিদ হিসেবে আপনার মূল্যায়নটা কি? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা দেই। আমি এখানে বসে চিন্তা করছিলাম, আমরা ছোটকালে বিভিন্ন পৌরাণিক কাহিনী দেখেছি যুদ্ধের। প্রতিপক্ষ যখন মল্লযুদ্ধ হতো, সামনাসামনি ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ হতো, কারো হাতের অস্ত্র যদি পড়ে যেত তাকে আঘাত করা হতো না, তাকে আবার তার হাতে, মানে প্রতিপক্ষ তার হাতে তাকে আবার অস্ত্রটা দিয়ে দেওয়া হতো। আপনি আমার সঙ্গে যুদ্ধ করে, লড়াপেটা করে আমি আপনাকে হারাতে চাই, আমি নিরস্ত্র মানুষকে আমি আঘাত করতে চাই না। এটা নিশ্চয়ই আমাদের সবার একটা সাধারণ অভিজ্ঞতা। আমি এরকম অসংখ্য কাহিনী দেখেছি, সিনেমা দেখেছি, পুরনো অনেকগুলো জায়গা দেখেছি। কথাটা কেন বললাম, যে এটা একটা মানুষের রুচিবোধ বলেন, মূল্যবোধের জায়গাটা বলো, যে কোনো অসহায়, নির্যাতিত, নিপীড়িত কোনো মানুষকে আপনি ইচ্ছা করলে তাকে আপনি এখন তো আপনি টুটি চিপে ক্ষমতা দিয়ে আপনি হত্যা করতে পারেন। এটা আমাদের মানব জাতির যে ইতিহাস, প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য, সে ইতিহাস হচ্ছে প্রতিপক্ষকে মর্যাদা সম্মান দিয়ে, তার হাতে অস্ত্র তুলে দিয়ে তারপরে তারা যুদ্ধ করে কৌশলে তারপরে তারা তাকে হার জিত হয়েছে। বেগম খালেদা জিয়ার প্রতি আজকে মানুষের জায়গাটা, তিনি জুলুমের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, তিনি ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন। এটা মোটামুটি মানুষ এটাকে, ঘটনাটা সত্য, এটা মানুষের মধ্যে বিশাল একটা সহানুভূতির জায়গাটা জন্ম নিয়েছে। কেবলমাত্র আমি একটু আগে বলেছি এক জায়গায় যে তিনি বিএনপি নামক দল হয়ে উঠেছে বেগম খালেদা জিয়ার এই 4 দশকের নেতৃত্বে। এত হামলা, আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, দলটাকে ভেঙে দেওয়া, ছত্রভঙ্গ করে দেওয়া, বিশেষ করে 1/11-এর সময় এর একটা বড় একটা একটা এক্সাম্পল ছিল। তারপরে গত 16 বছর ছিল। এবং দল তো বলেছে এই উপমহাদেশে যারা সবচেয়ে নিপীড়িত দল, তার মধ্যে বিএনপি অন্যতম। হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, মামলা। আর ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়া, তার পরিবার, তিনি নিজে যে পরিমাণে হয়রানি, হেনস্থার শিকার হয়েছেন, এটা প্রায় খুবই বিরল। এরকম ঘটনা নেই তা না, কিন্তু এটা আছে। কিন্তু তিনি এই 4 দশকে, তাহলে একটা হলো তিনি দলের, আরেকটা হলো গণতন্ত্রের প্রশ্নে, নীতির প্রশ্নে, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে, এবং এটা ডেমোক্রেটিক ট্রানজিশনের প্রশ্নে। প্রত্যেক ব্যক্তি মানুষের দুর্বলতা থাকে, কিছু স্ববিরোধিতা থাকে, কিন্তু এ ব্যাপার তার যে অনমনীয় মনোভাব, এটা মানুষকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। গোটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তিনি হয়তো ফিজিক্যালি সামনে ছিলেন না, তিনি অনুপ্রেরণা উৎস সেই জায়গাটা মানুষ, সেই সহানুভূতি এবার আমরা দেখছি
তিনি যখন চিকিৎসাধীন আছেন, জি। দলের বাইরে যে যে মানুষের যে আবেগ এবং মানুষ তার বলতে একটা, আমি এটা বলে শেষ করি, একজন রাজনীতিকের জন্য এর চেয়ে বড় সম্মান আর কি আছে? তার সারা জীবন ধরে মানুষের যে আকুতি, যে শ্রদ্ধা, ভালোবাসা, একজন রাজনীতিকের জীবনে এর চেয়ে বড় অর্জন কিন্তু আর কিছু হতে পারে না। বেগম জিয়া সেই জায়গাতে একটা আইকনিক একটা চরিত্র হিসেবে এখন তিনি সামনে এসেছেন। জি, সুপ্রিয় দর্শক, আলোচনা হচ্ছে, বিরতির পর আবার আলোচনা হবে। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গোলাম মাওলা রানী, আপনার কাছে যেতে চাই। দ্বিতীয় দফায় 36 প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি। এর ফলে 300 আসনের মধ্যে 272 আসনের প্রার্থী ঘোষণা করলো বিএনপি। এখনো বাকি 28টি আসন। মূলত এগুলো আবার পরিবর্তন হবে, এগুলো পরিবর্তন হবে। প্রথম দফাতে যাদেরকে দেওয়া হয়েছে তখনই বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব তারা বলেছেন যে এটা যে কোনো পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হতে পারে, জোটের স্বার্থে, প্রয়োজনের স্বার্থে, ঐক্যের স্বার্থে এটা পরিবর্তন হতে পারে। কিংবা দেখা গেল যে কোনো প্রার্থী সম্পর্কে এলাকার থেকে ওইভাবে ভালো কোনো রিপোর্ট আসলো না, প্র্যাকটিক্যালি সেটা পরিবর্তিত হতে পারে। এই কারণটা হলো যে ওই সময়টিতে যখন প্রথম দফাতে ঘোষণা করা হয়েছিল তখন রাজনীতিতে বিএনপি আলোচনার বাইরে চলে গিয়েছিল। সেখানে জামাতের গুরুত্ব, এনসিপির গুরুত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব, মানে সেখানে বিএনপি আসলে মূল স্রোতে আসতে পারছিল না। তখন প্রার্থী ঘোষণা করাটা ছিল একটা কৌশল, এবং কৌশল করার পরে পুরো রাজনীতিটা একদম 100% বিএনপির ফেভারে চলে আসে। সারা বাংলাদেশে বিএনপি সেই যে 236 জন প্রার্থী, তারা এতটা মানে সেখানে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কী করলেন বা তিনি যে যমুনা নামক একটা ভবনে থাকেন এটা মানুষ ভুলে গেল। বাংলাদেশে জামাত ইসলামী নামক যেটা দল আছে সেই দলের যে আমির, তিনি যে একজন বিখ্যাত ব্যক্তি, সবাই তাকে জিন্দাওলি বলছিল, ওই ঘোষণা করার পরে এটা না চাপা পড়ে যায়, অনেকটা চাপা পড়ে যায়। ফলে এটা আমার কাছে যেটা মনে হলো যে প্রার্থী ঘোষণা করা, ইলেকশন করা, তার চাইতে ওই মুহূর্তে বিএনপির একটা রাজনৈতিক কৌশল ছিল। আবার এখন এই সময়টিতে এই যে হঠাৎ করে যে প্রার্থী ঘোষণা করলো, এটাও একটা বিএনপির কৌশল। বেগম জিয়া দেশে বাইরে যাচ্ছেন, তারপরে শেষে আরও যেগুলো আনএক্সপেক্টেড কতগুলো জিনিস, বিএনপির যারা প্রতিপক্ষ ইন্টেলেকচুয়ালি যেগুলো বলা হয় করাপশন, মানে বুদ্ধিবৃত্তিকভাবে দুষ্ট প্রকৃতির কতগুলো লোক আছে যারা উপরে বিএনপি করে কিন্তু তলে তলে বিএনপি সর্বনাশ করার জন্য এমন একটা খুঁচা দিয়ে দেয় যে এটা বলার মতো নয়। যেমন হঠাৎ করে আসলো যে আজকে দেখলাম, এইমাত্র দেখলাম যে তারেক রহমান সাহেবের বুলেট প্রুফ গাড়ি বাংলাদেশে এসে গেছে। তো এটা আসলে একটা খবর হতে পারে না ঠিক এই সময়টিতে, যেখানে নেতা আসতে পারছেন না, তার একটা জটিলতা আছে, সেখানে গাড়ি নিয়ে আসছে। তো এটাকে যারা লাইমলাইটে নিয়ে আসছেন তারা মূলত বিএনপিকে ক্ষতি করতে চাচ্ছেন, বিএনপিকে ছোট করতে চাচ্ছেন, যে আরে বাবা নাম নাই ফরনে ফুটেনি দেখানোর মানে মাতুব্বর এরকম কথা জানে গ্রামে এরকম। তারপরে আরেকটা নিউজ খুব ভাইরাল হয়ে গেল, সেটা হলো তারেক রহমান সাহেবের মেয়ের যেটা বিড়াল আছে, সেই বিড়ালের কি যেন নাম, সেই বিড়ালটার জন্য পাসপোর্ট তৈরি করা হয়েছে, জেবু। তো জেবুর জন্য পাসপোর্ট তৈরি করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, এগুলো এটা খবর। এটাও কিন্তু মূলত মানে বিড়ালকে সামনে এনে আরও কিছু তারা বলতে চাচ্ছে। তো এটা বিএনপি বুঝতে পারছে। বিএনপি তো অনেক বুদ্ধিমান লোক আছে, ইন্টেলেকচুয়াল লোক আছে, তারা তো বেকুব লোক না। তো এই জিনিসগুলোকে মানে যেগুলো লাইমলাইটে নিয়ে আসা হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র ফালতু জিনিসগুলো, যেখানে দেখা যাচ্ছে বিরাট দুটো হাতিতে লড়াই হবে, তো হাতির লড়াইটাকে ছোট করার জন্য কেউ যদি দুটো শালিক বা দুটো চড়াই পাখি তাদেরকে সামনে এনে তারপর বড় করে ঢোল বাজাতে থাকে যে এরকম, বা কোনো একটা গ্রামে একটা রাজকন্যার বিয়ে হবে, জমিদার কন্যার বিয়ে হবে, সৈয়দ কন্যার বিয়ে হবে, তো সেইটাকে যাকে বলা হয় ম্লান করার জন্য পার্শ্ববর্তী তাদের যারা প্রতিদ্বন্দ্বী তারা পুতুলের বিয়ে দিল, বা অন্য কোনো একটা প্রাণী তাদের একটা বিড়ালের বিয়ে দিল, বিরাট করে 20 গরুটা 20-25টা গরু জবাই করে সে পুতুলের বিয়ে দিচ্ছে। এরকম ধরনের ফাজলামো কিন্তু গ্রামাঞ্চলে আমাদের এই আবহমান বাংলায় চলে আসছে বড়দের মধ্যে। তো রাজনৈতিক অঙ্গনে এরকম অনেক নোংরামি হয়, যেখানে এই মুহূর্তে ফার্স্ট থিং হলো যে জনাব তারেক রহমান সাহেবের কতগুলো মৌলিক প্রবলেম আছে, এটা অস্বীকার করার উপায় না। এখন তার মা অসুস্থ, তার যে মানসিক বেদনা, তার যে কষ্ট,
তার পিতা নাই, তার ভাই নাই, কেউ নাই, সেখানে এই মাকে নিয়ে তার যে কষ্ট, তার যে বেদনা, সেই জায়গাটাতে আমরা সহানুভূতিশীল না হয়ে আমরা উল্টো তার আসা উচিত, কেন আসেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলছি। এটা মানে বেগম জিয়ার প্রতি কোনো শ্রদ্ধা পোষণের জন্য নয়, তারেক জিয়ার কল্যাণের জন্য নয়, বিএনপিকে ছোট করার জন্য, তারেক জিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আবার এই সময় সেই নির্বাচন কমিশন থেকে হঠাৎ বলে দেওয়া হলো ওনার ভোটার তালিকায় ওনার নাম নাই। এই কথা তো আমরা তাকে কেউ জিজ্ঞাসা করিনি। এমনি বিভিন্ন লোক, তিনি ব্রিটিশ সিটিজেন না, ওখানে আশ্রয়ে আছেন, তিনি আসতে পারবে না, বিভিন্ন কথাবার্তা নিয়ে যখন মানে বলছে, তখন সরকারেরই একটা অঙ্গ, রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হুট করে বলে ফেললো কর্তা ব্যক্তি, তাও জেনে তো নয়, সচিব পর্যায়ের একজন লোক, যে তার তো ভোটার তালিকায় নামই নেই। এখন বোঝার চেষ্টা করেন, নেতার ভোটার তালিকায় নাম নেই, বিড়ালের পাসপোর্ট হয়ে গেছে, গাড়ি এখানে আছে। তো এই যে একটা যাকে বলে ট্রেন্ডিং হচ্ছে, এই ট্রেন্ডিং থেকে বের হয়ে আসার জন্য বিএনপি রাজনীতির যে আলোচনা, সেই আলোচনাটা নিয়ে গেছে এই যে নতুন করে প্রার্থী ঘোষণায়। এবং ঘোষণা করা হয়েছে, অনেকে খুশি, বিকজ এই যে 36 জন যাদেরকে দেওয়া হয়েছে অলমোস্ট সবারই যাকে বলে একটা লং অ্যান্ড আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন রয়েছে টু দ্য পার্টি, এদের মধ্যে অনেকে আছে। আর 2-4টা আসনে রয়েছে যেখানে প্রার্থী ভালো হয়নি, কিন্তু প্রতিপক্ষ ভালো, কিন্তু ওটা নিয়েও আলোচনা হচ্ছে। তো আলোচনা হওয়ার ফলে কী হলো, যে ঘুরে ফিরে পক্ষে বিপক্ষে রাজনীতির আলোচনাটা বিএনপিকে নিয়েই হচ্ছে। তো একদিকে বেগম জিয়া দেশের বাইরে যাচ্ছে, অন্যদিকে বিএনপির এই প্রার্থী ঘোষণা, নির্বাচনের জন্য প্রস্তুতি, সব মিলিয়ে এই বিএনপিকে যারা পিঞ্চ করতে চাচ্ছে তাদেরকে মূলত পলিটিক্যালি একটা মানে যাকে বলা হয় গর্তের মধ্যে ফেলার জন্য বিএনপির একটা কৌশল বলে আমার কাছে এটা মনে হচ্ছে। জি, অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, আপনার বিশ্লেষণটা কি এই ইস্যুতে, এই মুহূর্তে প্রার্থী ঘোষণা এটি কি কৌশল কিনা? দেখুন, বাংলাদেশে বিএনপি আগামী ভোটের মাঠে যাদেরকে প্রতিপক্ষ হিসাবে, প্রধান প্রতিপক্ষ হিসাবে, প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করছে সেটা হলো জামাতে ইসলামী। জামাতে ইসলামী বিএনপির বহু আগে 300 আসনে তাদের প্রাথমিকভাবে তাদের প্রার্থী ঘোষণা করেছে, 1-2 জন করে এখন পরিবর্তন, শুধু প্রার্থী ঘোষণা না তো প্রচার প্রচারণা করেছে। এবং বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে, আমি গোলাম মোল্লা রনি ভাই উনি অনেক বেশি রাজনীতির সাথে যুক্ত মানুষ, আমি এত কিছু বলবো না। তো আমি যেটি মনে করেছি যে বিএনপির একটা রাজনৈতিক কৌশল হতে পারে, অথবা প্রার্থীদেরও বা বিএনপির যারা কর্মী সমর্থক তাদেরও একটা প্রত্যাশা ছিল যে যেখানে মানে ধরেন অন্তত 6 মাস আগ থেকে জামাতের প্রার্থীরা সুনির্দিষ্টভাবে নির্বাচনী এলাকায় প্রচারণা করছে, সেখানে বিএনপিও মাঠে আছে কিন্তু একাধিক প্রার্থী তারা মাঠে প্রচারণা করছে, সেখানে একটা প্রত্যাশা ছিল যে তাদের প্রার্থী ঘোষণা হবে। এবং একসময় 236টি, আজকের যে বিএনপির ক্রাইসিস যেটা দেখা দিয়েছে, বেগম জিয়াকে অসুস্থ অবস্থায় তার চিকিৎসা, তারেক রহমানের দেশে ফেরা, যখন তারা এই প্রার্থীগুলো ঘোষণা করে তখন এই ধরনের পরিস্থিতি তাদের মধ্যে ছিল না। কিন্তু এটা মানুষের একটা প্রত্যাশা ছিল যে তারা কাদেরকে নিয়ে মাঠে নামবে, কাজ করবে সেটা দরকার। তখন তারা 237টা আসন ঘোষণা করেছিল, একটা স্থগিত করেছে। আজকে 36টি, যদি ধরেন আমি নির্বাচন কমিশনের ফর্মুলা অনুযায়ী বা তাদের যে রোডম্যাপ আছে সেটা অনুযায়ী যদি আগামী 2-4 দিনের মধ্যে একটা মানে তফসিল ঘোষিত হয়, সেই তফসিলের আগে তাদের প্রার্থী ঘোষণাটা, এটাও কিন্তু তাদের একজন বেগম জিয়ার অসুস্থতা, তার চিকিৎসা, সেটা একেবারে অনিবার্য বাস্তবতা এবং বিএনপির কাছে এখন টপ প্রায়োরিটি। কিন্তু রাজনৈতিক দল হিসাবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয়, সেখানেও কিন্তু ভোটের মাঠে তাদের জন্য প্রয়োজনীয় কার্যক্রমগুলো তাদের পরিচালনা করা এটাও জরুরি। যদি বলেন কেন কোনটা নির্বাচন, আমি বলছি এই কারণেই বলছি যে অনেকেই তো এখনো মনে করে যে নির্বাচন হবে না। তো ফেব্রুয়ারি মাসে যদি আমার ভোটটা হয় তাহলে বিএনপিকে তার প্রার্থী, এবং যদি 2-3 দিন পরে হয়, এখন বিএনপি যে কয়টা আসনে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু উঠে ইয়ার সময় সরাসরি উনি বলেছেন যে আমাদের বাকিগুলো আসনে আমরা হবে, আমাদের জোট এবং সমমনাদের সাথে কিছু আসন বন্টনের ব্যাপার আছে, এটা নিয়ে আমাদের হবে। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আগে যে ঘোষিত আপনাদের যে আসনগুলোতে আছে সেইখানে আপনারা প্রার্থী পরিবর্তন করবেন কিনা, তিনি বলছেন সম্ভাবনা কম। এই কথাটাও কিন্তু উনি তার প্রেস ব্রিফিংয়ে বলেছেন। ফলে আমি যেটা মনে করি যে বিএনপি যে 272টি আসনে তারা প্রার্থিতা ঘোষণা করেছে, আপনি দেখেছেন যে প্রথম দফায় কিন্তু তাদের প্রায় 20টার আসনের বেশি, সেখানে কিন্তু বড় রকমের প্রার্থী পরিবর্তনের দাবিতে সেখানে বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে। কিন্তু ওই কয়েকদিনে বেগম জিয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কিন্তু ওই 20-21টাতে যারা বিদ্রোহী
অবস্থার মধ্যে ছিলেন, তারাও কিন্তু এখন একটা প্ল্যাটফর্মে এসে বেগম জিয়ার জন্য প্রার্থনা বা অন্যান্য কাজগুলো করতে হচ্ছে। তো যাই হোক, আজকে উনি বলেছেন যে আমাদের সম্ভাবনা খুব কম, এই কথাটা উনি বলেছেন। এখন যে প্রার্থিতার যে ঘোষণাটি আছে, বিএনপি যেহেতু একটা জোটবদ্ধ আন্দোলন করেছে, আসন মানে শরিক দলগুলোর সাথে তাদের আসন ভাগাভাগির ব্যাপার আছে, তো সেইখানে উনি বলেছেন যে এই আসনগুলো আমরা এখন আপাতত বা এরকম রেখেছেন। এখন যে বিষয়টা আমাদের কাছে খুব বড়, যে উনি যেটা বলছেন যে ধরেন একটা গাড়ি এসেছে, বিড়ালের পাসপোর্ট হয়েছে, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো বিএনপির কোনোটাই কিন্তু তাদের নিজেদের ভাষ্য না, এটা কোনো নিজেদের ভাষ্য না, এবং নিজেরা এগুলো প্রকাশও করছেন না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আজকে। এবং আপনি দেখেন হিথ্রো বিমানবন্দরে উনি আগের বার যখন গিয়েছিলেন সেই ছবি দিয়ে যে উনি বিমানে উঠে গেছেন, কালকে থেকে কিন্তু এগুলো প্রচারণা অনেক হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে যে অপপ্রচার যেগুলো হয়, এগুলো মানুষ এখন প্রথম দিকে যে ধরনের মানুষের উপর প্রতিক্রিয়া করত, এখন কিন্তু কিছু কম প্রতিক্রিয়া হয় বলে আমি এটা বিশ্বাস করি। মানুষ মনে করে যে একটা কিছু দিলে মনে করে যে এটা দিছে, এটা কি ঠিক কিনা ঠিক, এটার জন্য কিন্তু সে অপেক্ষা করে। কিন্তু যেটা হচ্ছে যে আপনি আজকে আমি যে সংসদীয় আসনের আমার মানে এলাকার যে সংসদীয় আসনের, সেখানেও কিন্তু প্রার্থিতা ঘোষণা হয়েছে। গত কয়েকদিন ধরে আমি এলাকার সাথে যোগাযোগ, যে একাধিক জন নিজেদের মতো করে প্রচারণা করছেন কিন্তু প্রত্যেকটা মাঠে প্রার্থীতে। আজকে একটা সুনির্দিষ্ট হলো যে একজন, সেখানে প্রতিক্রিয়া হতে পারে মানে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে, কিন্তু একটা সুনির্দিষ্ট হলো, এবং বিএনপির এখন এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার যেটা মনে হলো যে আসনগুলো আছে এখনও 28টা আসন, সেই 28টা আসন নিয়ে তারা হয়তো শরিকদের সাথে এই আসন ভাগাভাগির বিষয়টি বা সেগুলো করবেন। কিন্তু এছাড়া এখন বিএনপির এই মুহূর্তে কোনো প্রতিপক্ষ যখন পুরো শক্তি নিয়ে মাঠে আছে, বা প্রতিদ্বন্দ্বীরা যখন পুরো শক্তি নিয়ে মাঠে আছে রাজনৈতিক দল হিসাবে, এখন কৌশল বলেন যে কোনোভাবেই বলেন, তাদেরকে মাঠে নামা ছাড়া আর কোনো উপায় নেই। জি, এটাই আর কি। মোহাজ্জের করিম, এই যেটি সিদ্দিকুর রহমান স্যার বলছিলেন সবশেষ যে কথা, যে এই মুহূর্তে বেগম জিয়ার অসুস্থ অবস্থা কৌশলগত কারণে হোক কিংবা প্রতিপক্ষকে দমানোর জন্য মাঠ ছাড়ার আসলে কোনো সুযোগ নেই, ফলে তারা নতুন করে আরো 36 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাহলে কি নির্বাচনটা খুব জমজমাট হতে যাচ্ছে কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? এই যে জমজমাট হওয়ার ব্যাপারটা যেটা, সেটা যখনই নির্বাচন হোক না কেন তখনই জমজমাট হবে। তো এখন তো মোটামুটি এটা দৃশ্যমান যে আর মাত্র 2 মাস পরেই তো নির্বাচন হওয়ার কথা। এটা যে খুব একটা মানে খুব বেশি তাড়াতাড়ি খুব একটা হয়ে গেছে, সময়ে অনেক বাকি রয়ে গেছে তা তো না। 2 মাস সময় তো ঠিকই তো আছে আমি মনে করি। কারণ যাকে দেওয়া হচ্ছে নমিনেশন, তার প্রস্তুতিটা সে এখন আরো ভালো করে নিতে পারবে, তার ওখানকার যে সমর্থন ইত্যাদি ইত্যাদি করতে পারবে। আপনার জোটের হিসাবে একটা জিনিস, এটা ইজ ইম্পর্টেন্ট, কারণ এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা জোট একটা সবসময় হয়ে আসছে, এখনো হবে। বিএনপি তো ঘোষণা করেছে তারা রেইনবো নেশন করবে, রেইনবো নেশন করবে, সবাইকে নিয়ে তারা নির্বাচনে যাবে এবং সরকার গঠন করবে। হ্যাঁ, না আমি বলতে মনে করুন এই 36টা আসনের মধ্যে হয়তো জামাতের প্রত্যাশী যে বা যারা, তারা হয়তো ভাবছিল যে পাবে, কিন্তু আজকে সেই মানে ইয়েতে ছাই পড়ে গেল বাড়াভাতে। তো এটা হতে পারে, কিন্তু এটার অন্য দিকটাও দেখতে হবে। অন্য দিকটা হচ্ছে যে পরে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, তখন একটা কলহ, একটা 2 পক্ষের মধ্যে একটা কাদা ছোড়াছড়ি, এই সমস্ত না করে এখন থেকে এগুলা শুরু করে দিয়ে কাদা ছোড়াছড়ি বলে একটা স্থিত অবস্থায় এসে যাবে নির্বাচনের আগে, মেনে নিবে এরা যারা বঞ্চিত হলো, বা নিজেদের দলের মধ্যেও তো অনেকেই বঞ্চিত হয়ে গেল। আর জোটের তো কথাই নেই, জোট তো বাদই পড়ে গেল, একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। তো এটা তো জোট বাদ পড়লো কি? 28টা আসন তো এখনো ফাঁকা রাখছে, জোট পেতে পারে না? 28টা আসন তো ফাঁকা আছে এখন, 28টা না 36টা না ইয়ে করে 36টা দিয়ে দিয়েছে, আরো 28টা বাকি আছে। আচ্ছা, তো 28টা বাকি দিয়ে দিবে, দেখে না, অপেক্ষা করে নিতে। এটা যেটা দিল আর কি, যে 36টা,
এটার জন্য একটু সময় দেওয়া হচ্ছে, দেখা যাক প্রতিক্রিয়াটা কি হয়, দেখবে, দেখে তারপরে বাকিগুলো ছেড়ে দিবে। এবং আমি মনে করি এটা ঠিকই আছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে গিয়ে যে শেষ মুহূর্তের দিকে জন্যে বা নির্বাচনের 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে নাম ঘোষণা করলাম, এটা যেতে এখন থেকে বেশ যার যার অবস্থানটা পরিষ্কার হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, জোট যাদের সঙ্গে হওয়ার কথা, অর্থাৎ সোজা কথায় কি বলে জামাতের সাথে জোট হওয়ার কথা নয়। বিএনপি স্পষ্ট করে বলেছে জামাতের সাথে এবার কোনো জোট হবে না, জামাত ছাড়া সমমনা অন্য সবার সাথে হবে না। কিন্তু জামাত তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। আর অন্তত আর যাই হোক, রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই। হয়তো দেখা গেল শেষ মুহূর্তের দিকে গিয়ে জামাতের সঙ্গেই হাত মিলিয়ে ফেলেছে, বিভিন্ন কারণ থাকতে পারে। তাহলে অপোজিশন কারা হবে, কেমনে কি হিসাব একটু বলেন তো? হ্যাঁ, তাহলে অপোজিশন কারা হবে? জাতীয় সরকার, অপোজিশন দরকার নেই। অপোজিশন হবে না, অপোজিশন পার্লামেন্টে থাকবে। আমাদের বাংলাদেশে তো অভিজ্ঞতা আছে, মহাজোটের সময় কে যে বিরোধী দল ছিল আমরা তো প্রথমে বুঝতেই পারিনি। এরকম নির্বাচন আমরা চাই না, সোজা কথা, এরকম নির্বাচন চাই না। না, আবাহনী আর মোহামেডান এই দুইটা হচ্ছে প্রধান দল আমাদের ফুটবল ময়দানে। লিগ খেলার সময় দেখা গেল এবার কোনো কারণে আবাহনী বা মোহামেডানে একদল খেলবে না, উইথড্র করেছে। তাই জন্য লিগ তো আর বন্ধ থাকে না, লিগ হবে, ঠিকই হবে। আর ওই যারা খেলবে, যারা মনে করুন তার নাম মোহামেডান, তারা যে খুব একটা বগল বাজাবে এ তো সাধারণ কথা। যে যাক, আসল যে প্রতিদ্বন্দ্বী সে তো বাদ পড়ে গেছে। তো এটা ঠিক আছে। আমি মনে করি এখান থেকে যেভাবে আর কি এখন বিএনপির চলা উচিত, যে আর কাউকে অ্যান্টাগোনাইজ না করে, কাউকে না করে, নিজেদের ঘরের মধ্যে এইটা একটু সামাল দেওয়া উচিত। এখন তো অনেক জায়গায় তো যেখানে যেখানে নাম ঘোষণা করা হয়েছে সেখানে নাম ঘোষণা বোধহয় সব জায়গায় করা হয় নাই। 28টা বাদে বাকিগুলো সব জায়গায় হয়েছে। হ্যাঁ, 28টা বাদে বাকি সবগুলোতে হয়েছে। আচ্ছা, গুড। তো যাই হোক, তো তারা এখন অবস্থানটা তো বুঝে ফেললো যে আমি নমিনেশন পাই নাই, আমাকে এই করতে পেরেছি। আর এদেরকে নিয়ে যদি ভালো করে যদি বিএনপি যদি এখন ময়দানের নামে, তাহলে পরিস্থিতি এরপরে যাই হোক না করে, এমনি তো এবারকার লিগ যেটা হবে সেটা একটা বিমর্ষ এবং একটা মানে আর কি বিবর্ণ লিগ হবে। কেন বিবর্ণ হবে? কেন? ওই যে আবাহনী মোহামেডানের মধ্যে আবাহনীকে বলেছে তোমরা খেলতে পারবে না, বা আবাহনী নিজেই বলেছে এবার আমরা খেলবো না। ব্রাজিল আছে, আর্জেন্টিনা খেলার জন্য অযোগ্য হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে তো খেলা বন্ধ থাকবে না, খেলা বন্ধ থাকবে। খেলাটা তখন আমি বলছি বিবর্ণ হয়ে গেল, বিবর্ণ, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাটা আর সেভাবে জমবে না। তো এটা ভূমিকা হতে বাধ্য। কারণ যে কাণ্ড কারখানা আবাহনী বা যে যাকে বাদ দেওয়া হলো, যে বাদ পড়ে গেল রাদার, সে গত 15-16 বছর যাবৎ যে কাণ্ড করেছে এটাতে তার একটা শাস্তি হয়েছে। অতএব এটা খারাপ না, ভালোই হয়েছে। হ্যাঁ, দর্শকরা হয়তো একটু মজা কম পাবে আর কি এই লিগ থেকে, কিন্তু তবু একদিক দিয়ে ভালো হয়েছে, মারামারি কাটাকাটিটার আর কোনো সম্ভাবনা থাকছে না, বা থাকলেও খুব কম হবে আর কি। সেক্ষেত্রে কি মানে একপাক্ষিক খেলা হচ্ছে কিনা এটা বলার অপেক্ষা রাখে না। এটা তো ওপেন সিক্রেট, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। আমিও আবার যাবো আবাহনী মোহামেডানে, যদি একটা দল যদি না থাকে তাহলে বাকি ওই বিআরটিসি আর ইয়েটি ইত্যাদি যারা আছে, আরামবাগ, ইস্ট এন্ড ইত্যাদি যারা আছে, এদের নিয়ে আর যাই হোক লিগ জমবে না। ওই একতরফা চ্যাম্পিয়ন হয়ে গেছে অলরেডি, যারা বাদ পড়ে নাই, যাদেরকে রাখা হয়েছে তারা চ্যাম্পিয়ন। অতএব মানুষ আর গাইডের পয়সা খরচ করে টিকিট কাটবে না, খেলা দেখতে যাবে না। জি, সাইফুল হক, আপনারা তো দীর্ঘদিন মাঠের রাজনীতিতে একসাথে বিএনপির সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, মামলা খেয়েছেন। এখন যেটা দেখলাম আমরা, গতবার যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হলো
আমরা আপনাদের অনেকের কাছে কথা বলেছি, ইন্টারভিউ নিয়েছি, বলেছেন যে জোটের বিভিন্ন সমীকরণ রয়েছে। এখন সমীকরণটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো যখন বাকি আছে হাতে 28টি আসন? আপনাকে ধন্যবাদ। প্রথমত কয়েকটা প্রশ্ন একটু সময় দিয়ে। একটা হলো যে সময়ে এই তালিকা ঘোষণা করা হয়েছে আজকে, আমি ব্যক্তিগতভাবে সময়টাকে নিজে খুব, মানুষ যখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তার এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে, সময় নির্বাচনটা বিএনপিকে আজকের দিনে কেন করতে হলো, এটা আমার কাছে খুব বেশি বোধগম্য না। একটা বার্তা হয়তো এরকম হতে পারে যে বিএনপি পুরো দেশবাসী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকলেও একই সাথে নির্বাচনী যে তৎপরতা, নির্বাচনী যে প্রস্তুতি, সেক্ষেত্রেও বিএনপির কোনো পশ্চাৎপদতা নাই, সেক্ষেত্রে বিএনপির সক্রিয়তা রয়েছে, তারাও ভেরি মাচ তারা মাঠে তারা আছেন, এরকম একটা বার্তাও দেয়া হতে পারে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে গত আবার দেওয়ার পরে ধরুন 1 মাস 1 দিন পরে 236টার পরে আজকে 36টা দেওয়া হলো। গত এই বিএনপির প্রথম বড় তালিকার পরে যুগপৎ আন্দোলনের যারা শরিকরা ছিলেন, গণতন্ত্র, আমাদের সাথে একবার আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে, বিএনপির দেশে যে শীর্ষ নেতৃবৃন্দরা আছেন তাদের সাথে একবার আমাদের মোটামুটি একটা লম্বা বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে আমরা পরস্পর আলাপ আলোচনা করেছি, কথাবার্তা বলেছি আমরা। তো সেই বৈঠকের আলোচনা হয়েছে, বাট তারপরে আমরা দেখলাম যে আকস্মিকভাবে 237টা ডিক্লেয়ার হলো। কিন্তু এরপরে এক দফা বৈঠক হয়েছে, কিন্তু বৈঠকের এরপরে আনুষ্ঠানিকভাবে গত 10-15 দিন আমাদের যোগাযোগ আছে, অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, কথাবার্তা আছে, আলাপ আলোচনা আছে, কিন্তু মঞ্চগতভাবেও সম্ভবত অন্য অধিকাংশ দল বা জোটের সাথে বিএনপির এরকম কোনো দ্বিপাক্ষিক বৈঠক, সভা, যে লিয়াজো কমিটিগুলো যেখানে কাজ করছিল, খুব বেশি এরকম হয়নি। ফলে আজকে যেটা হয়েছে এই 36টার ব্যাপারে আগে যেমন একটা রিয়াকশনস আছে, আজকের এটা নিয়েও প্রতিক্রিয়া হয়েছে। আমি নাম উল্লেখ করতে চাই না, যুগপথের শরিকদের মধ্যে 18 সালে যারা এসব আসনের মধ্যে বেশ কিছু আসন আছে যারা আগে যুগপথের শরিকদের যেসব আসনে তারা নির্বাচন যারা করেছিলেন, সেখানেও বিএনপি তার প্রার্থিতা ঘোষণা করেছেন। আর ইতিমধ্যে যেগুলো শূন্য ছিল, এখানে সম্ভাব্য যুগপথের যারা শরিক ছিলেন অথবা আগামী নির্বাচনে যারা নির্বাচনী সমীকরণে বিএনপির সঙ্গে যাদের বোঝাপড়া গড়ে তোলার একটা আলোচনা ছিল, সম্ভাবনা ছিল, আজকের প্রার্থী তালিকার ঘোষণার মধ্য দিয়ে সম্ভবত একটা পর্যায়ে তার একটা অবসান হলো। এটা যে শেষ হলো তা বলবো না, কিন্তু একটা পর্যায়ের একটা অবসান হয়েছে। এটা ক্ষোভের জন্ম দিয়েছে, এটা একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করেছে। দেখলাম সংবাদ সম্মেলন করেছে, অনেক সুপারলেটিভ ডিগ্রিতে অনেক কথাবার্তা হয়েছে, আমি এগুলো এখানে উল্লেখ করতে চাই না। এবং কিভাবে অনেকে ডিপ্রাইভড হয়েছেন আরও নানা ধরনের শব্দ বাক্যে, এবং বিএনপি তার কথা দিয়ে কথা রাখছে না, বিএনপির তার প্রতিজ্ঞা রাখছে না, তার অঙ্গীকারটা রাখছে না ইত্যাকার আরও, আমি একটু ভদ্রভাবে শব্দ বললাম, কিন্তু ওনারা আরও অনেক সুপারলেটিভ, অনেক বিশেষণ দিয়ে বিভিন্ন ব্যক্তিরা তারা কথাবার্তা বলেছেন। আমি আজকে বলেছি, আমাদের আজকে প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের একটা আলোচনা সভা ছিল, আমি একটা কথা বলেছি যে জামাত ইসলামী তার শরিকদেরকে নিয়ে দেশব্যাপী তারা যখন দাপিয়ে বেড়াচ্ছেন, বিভাগীয় পর্যায়ে সমাবেশগুলো করছেন, জামাত খুলনার কৃষ্ণনন্দী পর্যন্ত পৌঁছে গেছে তার একজন প্রার্থী। আমি কালকে বলেছিলাম 71-এর সংযোগে যে কৃষ্ণনন্দীকে তো জামাত একটা ধর্ম সংকটের মধ্যে এখন তাকে ফেলে দিয়েছে। কৃষ্ণনন্দীকেই এখন জামাত ইসলামের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবে, নাকি তার সনাতন ধর্মের তার যে জায়গাটা, তো একটা ধর্ম সংকটে বললাম জামাত যেখানে কৃষ্ণনন্দী পর্যন্ত পৌঁছে গেছে, বিএনপি এখনো পর্যন্ত গণতন্ত্র মঞ্চ বা যুগপথের অধিকাংশ শরিকদের কাছে ঠিক মতন পৌঁছাতে পারেনি। এটাই হলো বিএনপির রাজনীতির, এটা প্রজ্ঞার অভাব না দূরদর্শিতার অভাব অথবা অতিরিক্ত আত্মবিশ্বাস,
যে আত্মবিশ্বাস, আপনি মাঠের একজন বড় সাংবাদিক, যে আত্মবিশ্বাসের কারণের জন্য আমাদেরকে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়েছিল 24 সালের এই গণজাগরণ, গণ অভ্যুত্থানে 2000 ছাত্র তরুণ শ্রমিকের জীবনদান পর্যন্ত। অনেক আগেই ওই রেজিমকে বিদায় দেওয়ার ব্যাপারে ছিল নানা কারণটা, আপনি সেগুলো আপনি কিছুটা নিজে আপনি সাক্ষী। এবং বিএনপির এটা অনেককে ক্ষুব্ধ করেছে, হতাশ করেছে, বিরক্ত করেছে। ফলে বিএনপি যে বলছে না তারা একটা রেইনবো, আপনি যেটা বলছিলেন একটা রেইনবো গভর্নমেন্ট করবে, অ্যালাইনমেন্ট করবে, আমি বলেছি যে কিন্তু বিএনপির কাজে কর্মে কি তার কি বড় কোনো রিফ্লেকশন আছে? ব্যাপারটা কি এরকম, ফেব্রুয়ারি নির্বাচন হলো, পার্লামেন্ট হলো, এরপরে বিএনপি সরকার গঠন করলো, তারপরে ব্যাপারটা সহি সালামতে চলতে থাকলো, ব্যাপারটা এরকম? জামাত ইসলামী যখন তার বন্ধুত্বের সংখ্যা, কেউ চিন্তা করেনি জামাতের সাথে যাদের মাযহাবগত নানা ধরনের বিশাল বিরোধ বৈরিতা, চিন্তাই করেনি যে তারা একসঙ্গে দাঁড়াতে পারে। সে দলগুলো একসঙ্গে দাঁড়িয়েছে ইসলামপন্থী ভোটগুলো যাতে একটা বাক্সে পড়ে। বিএনপির কৌশলে আপনি একজন সাংবাদিক হিসাবে আপনার কি মনে হয়েছে বিএনপিকে তার মিত্রের উপরে কি আস্থা রাখতে পারছে? তার মিত্ররা কি বিএনপির উপরে ভরসা রাখতে পারছে, আস্থা রাখতে পারছে, বিশ্বাস করতে পারছে? এই যে তাদের সেন্স অফ ডিপ্রাইভেশন, যে তারা অসন্তুষ্ট হচ্ছেন কিনা, বঞ্চিত হচ্ছেন কিনা, বিএনপি ক্রমান্বয়ে তার পুরনো চেহারাই নতুনভাবে আবার ফিরে আসছে কিনা, এই যে জায়গাগুলো, এগুলো বহুমাত্রিক সংকটে তৈরি করেছে। বিএনপি তার যেখানে মিত্রের সংখ্যা বাড়ানো দরকার, কারণ ভবিষ্যৎটা যেভাবে চিন্তা করেন এরকম একটা কুসুমাস্তীর্ণ পথ নয়, এটা একেবারে অভ্যুত্থান পরে নতুন বাংলাদেশ, যেখানে প্রতিটা আচরণ, প্রতিটা ব্যক্তি, প্রতিটা পদক্ষেপ গভীর একটা সার্ভাইলেন্সের মধ্যে, প্রত্যেকটা আচরণের ব্যাপারে শত মানুষ, হাজার লক্ষ মানুষ আপনাকে প্রশ্ন করছে, আপনাকে দেখছে। তো ব্যাপারগুলো আগের মতো না। তার মানে আপনি যে রেইনবো বলছেন তার তো ম্যানিফেস্টেশনটা প্রথমে ঘটবে ইলেকশনের মধ্য দিয়ে। পার্লামেন্টে কিভাবে আপনি আপনার সবচেয়ে দুর্দিনের লড়াইয়ের, দুর্দিনের যারা সাথী, সবচেয়ে বিপদের, সবচেয়ে পরম বন্ধু কারা, সবচেয়ে বিপদের দিনে যারা একসঙ্গে দাঁড়ায়, সবচেয়ে দুর্যোগের সময় যারা একসঙ্গে, তারাই তো আপনার সবচেয়ে পরীক্ষিত জায়গাটা। তাদের ব্যাপারে বিএনপির অ্যাটিটিউডটা, বিএনপি কি সেই অ্যালাইনমেন্টের আস্থার জায়গাটা কি তৈরি করতে পারছে? এবং গত এক মাসে বিএনপির আচরণে কি সে কথাটা বলছে এটা? আর বিএনপির মনোনয়ন নিয়েও তো ধরেন বিএনপির ভেতরেও তো প্রায় দেখলাম 30, 40, 50টা সিটে বিশাল ধরনের বিক্ষোভ আছে, প্রতিবাদ আছে, পাল্টা প্রার্থিতার জন্য আছে। তাহলে আপনি পরবর্তী যে যাত্রাটা, তাহলে সেই যাত্রা তো আপনার তো চিন্তার, আপনি যে পাবলিকলি কমিটেড, এটা শুধু ব্যাপারটা যে কোনোভাবে পার্লামেন্টে যাওয়ার প্রশ্ন না। পুরো লড়াইয়ের যে বিষয়টা, আমরা একটা অভ্যুত্থান পরবর্তী আমরা একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে কাজ করছি, বিচার চলছে, সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। পার্লামেন্ট গঠন হওয়ার পরে পরবর্তী 6 মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুরনো জমানায় ফিরবে নাকি আমি একটা সংস্কারের মধ্য দিয়ে, একটা রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন চেহারা নেবে এটা। এবং সেখানে আন্দোলন, অভ্যুত্থানে যারা সহযাত্রী, তাদের সাথে তাদের প্রতিনিধিত্বের জায়গাটা কি, তাদের সাথে আপনার বিহেভটা কি, আপনার আচরণটা কি, তারা কি এই যাত্রায় কি, তারা কি সহযোগিতার ভূমিকায় তারা থাকছেন, নাকি তাদের জন্য ভবিষ্যতে একটা সম্ভাবনা আকারে আপনি সেখানে রেখে দিচ্ছেন? প্রবাবলি এই কৌশলের ক্ষেত্রে বিএনপির এক্ষেত্রেও আবার একটা দলীয় জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে কিনা, এবং একটা বলতেন অতিরিক্ত আত্মবিশ্বাস, এটা বিএনপির মিত্রের সংখ্যা না বেড়ে মিত্রের সংখ্যা বরঞ্চ কমছে কিনা, আমি সেরকম একটা আশঙ্কা, উদ্বেগ আমি দেখছি। এটা আমি শেষ কথা বলবো না। একসময় ভাবা হতো 50-60টা, আমরা একসময় তো বলা হতো প্রায় 70-80টা পর্যন্ত বিএনপি তার আন্দোলন অন্যান্য দলগুলোর জন্য, সেটা কমতে কমতে এখন যদি 20-25টা, যদি 28টা দাঁড়ায়, এটা কি অন্যদেরকে, মানে অন্যদের ভূমিকাটাকে ছোট করে দেখা, অথবা যে আপনি নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে করছেন যে এখন আমি একাই যথেষ্ট, আমি আগামী দিনে পলিটিক্যাল জার্নির জন্য, তাহলে যেটা দাঁড়াবে কি, আপনার অনেকের সাথে আপনার জার্নিটা কালকে কিন্তু শেষ হয়ে যাবে, পরশুদিন জার্নিটা কালকে শেষ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ এখন যে ট্রানজিশনের মধ্যে, সত্যি সত্যি আমরা নির্বাচন, গণভোট এবং পরবর্তী যে ট্রানজিশন, বহুমাত্রিক একটা আনপ্রেসিডেন্টেড একটা দায়িত্ব নিয়ে পরবর্তী সরকারকে আসতে হবে। সেই সরকার আগের মতো না। সুতরাং সেখানে আপনাকে আন্দোলনের যারা এই
পুরো লড়াইয়ের যে মুখগুলো, যে মানুষগুলো যারা এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ইডিওলজিক্যালি, পলিটিক্যালি এবং যারা অনেক বেশি গুরুত্ব, শুধু ওটা বিএনপির অর্থে না, দেশের জন্য, মানুষের দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সেই আচরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং বিএনপির জন্য আমি নিশ্চয়ই সব শেষ হয়ে গেছে সেটা বলবো না, সময়টা আছে। বিএনপিকে মানে আরও প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দেওয়া দরকার। মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব যদি বাড়তে থাকে এটা রাজনৈতিক দূরত্বে তৈরি হবে, বন্ধুর সংখ্যাটা কমবে এবং গ্রাজুয়ালি চলতে চলতে বিএনপির কোথায় দাঁড়াবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আকারে কিন্তু এখন উত্থাপিত হয়েছে। এটা নিশ্চয়ই বিএনপি নীতি নির্ধারকরা, বেগম জিয়ার শারীরিক ব্যাপারে সবাই আমরা উদ্বিগ্ন আছি। একই সাথে যেহেতু আবার নির্বাচনটা প্রস্তুতিটা গ্রহণ করতে হচ্ছে, এখন একটা ছোট ভুল পরবর্তীকালে বিরাট একটা বিপর্যয়ের কারণ হতে পারে। এটা বুঝতে পারা হলো দূরদর্শিতা, এটা বুঝতে পারাটা হলো রাষ্ট্র নায়ক হচ্ছে, তারপরে হলো ভূমিকাটা। জি, গোলাম মাওলা রনি, পুরো আলোচনাটা শুনছিলেন সাইফুল হকের। আসলে ওই যে এটা আমি আসলে কীভাবে বলবো, মানে হতাশই হয়েছেন নাকি হয়তো সাইফুল ভাই ওইভাবে বলেছেন, কিন্তু আজকে আমরা দেখেছি কয়েকটা জোটের সমমনা যারা ছিলেন, কয়েকজন সংবাদ সম্মেলন করেছে, তারা তাদের ক্ষোভের কথা বলেছেন। মিত্রের সংখ্যা কি বিএনপির কমছে কিনা, আর এই যে যদি মিত্রের সংখ্যা কমে সেটার মানে প্রভাবটা নির্বাচনে কীভাবে পড়বে বা পড়তে পারে কিনা, সংখ্যা আছে কিনা? না, নির্বাচনে আসলে মিত্রের সংখ্যা কমলে সমস্যা হবে না, কিন্তু সাইফুল ভাই যেটা বললেন, সরকার পরিচালনা করতে সমস্যা হবে, রাজপথের সমস্যা হবে। আর আন্দোলন, লড়াই, সংগ্রাম আগামী দিনগুলোতে বিএনপিকে কেউ বিশ্বাস করবে না। মূল ব্যাপার হলো যে এটা তো প্র্যাকটিক্যাল যে বিএনপি একটা বড় দল, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ছোট দল, কিন্তু অনেক ছোট দলে এখানে অনেক বড় বড় নেতা আছেন যারা হয়তো তৃণমূলে বিএনপির মতোভাবে ভোট কালেকশন করতে পারছে না। তাহলে এখন বাংলাদেশে ধরুন সেই প্রথম নির্বাচন থেকে আজ অবধি এই পলিটিক্যাল যে একটা এলাই এটা হয়ে আসছে, এবং সবসময়টাতেই বড় বড় রাজনৈতিক দলগুলো তারা জোট করে এবং জোটের জন্য ছাড় দেয়, এবং যে দলগুলো যত বেশি কমিটমেন্ট রক্ষা করতে পারে তারা কিন্তু এখানে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়। আপনি দেখুন যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা যারা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা কিন্তু একটা পলিটিক্যাল অ্যালাই এবং একটা সিমেন্টেড ফোর্স হিসেবে এখনও বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে মানে পুরো রাজনৈতিক প্রক্রিয়া থেকে আলাদা করে রেখেছে। এখন সরকার বলছে যে আমরা তাদেরকে প্রিভিলেজ দিচ্ছি না, কিন্তু সরকার যদি ডাকেও তারা আসবে না। এখন এই যে একটা পুকুরে আপনার রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে যে ধারণ ক্ষমতা আছে, তো সেখানে আপনি অর্ধেক মাছ ছেড়ে দিলেন, বাকি মাছ নেই, তাহলে ওইটার জন্য একটা মানে ভারসাম্যহীনতা শুরু হয়ে যাবে। এমনি রাজনৈতিক অঙ্গনে একটা বিশাল শূন্যতা রয়েছে। এখানে একটি দল 15 বছরের ক্ষমতায় ছিল, সেই সময় তাদের অভিজ্ঞতা, তাদের অর্থ, তাদের দুর্বৃত্তপনা, তাদের সন্ত্রাস এবং এই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করার জন্য যাবতীয় কৌশল, এটা তো রাতারাতি শেষ হয় নাই 14 মাসে। প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে তাদের এজেন্ট রয়েছে, লোকজন রয়েছে, তাদের আছে বিশ্বস্ত বন্ধু, একেবারে ভারতের মতো একটা বিশ্বস্ত বন্ধু রয়েছে। তো এতগুলো সম্মিলিত শক্তি, মানে যেখানে আমাদের এই সমাজে যদি কেবলমাত্র একজন লোকের টাকা থাকে, তার কোনো কিছু দরকার নাই, স্বাস্থ্য, সৌন্দর্য, কোনো কিছু দরকার নাই, শুধুমাত্র এক বস্তা টাকা আছে, এর কাছে গিয়ে দেখবেন বড় বড় ডিগ্রিধারী লোকজন রয়েছে, পণ্ডিত, দার্শনিক, সবাই গিয়ে আত্মসমর্পণ করে শুধুমাত্র টাকার কাছে। আবার ধরুন একজন লোকের খুব কুস্তি করতে পারে, ভীষণ রকম তার শক্তি আছে গায়ে। এখন আপনার অনেক টাকা আছে, অনেক কিছু আছে, কিন্তু যার ধরেন ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার লোকের সাথে কেউ বাড়াবাড়ি করতে যায় না, শক্তিশালী সে লোক, ওর সাথে কে মারামারি করতে যাবে? মোহাম্মদ আলী কিলের সামনে কেউ যাবে না ঘুষাঘুষি করার জন্য। তো কাজেই রাজনীতিতে সন্ত্রাস করার যে ক্ষমতা, এটা কিন্তু বিজয়ী হওয়ার একটা বিরাট মানে যাকে বলা হয় উপলক্ষ। আপনি নেগেটিভ বলেন, পজিটিভ বলেন, মোহাম্মদ বিন তুগলক এত বিখ্যাত কেন? তার একটা মিলিটারি পাওয়ার ছিল। এখন আপনি যত কথা বলেন না কেন, হাল্লাকু খান ওয়াজ এ মিলিটারি জিনিয়াস, আপনি যত খারাপ বলেন না কেন, চেঙ্গিস খান ওয়াজ মিলিটারি জিনিয়াস। এখন আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ যে লিগেসি তৈরি করে গেছে সন্ত্রাসের ক্ষেত্রে, ওটা তো 15 বছর যদি আপনি একটা শাসন করেন একটা জায়গাতে, এটা বিস্তীর্ণ জনপথের বিভিন্ন জায়গাতে তাদের লোকজন বসে আছে।
এখন এই জায়গাগুলো যদি আপনাকে পূর্ণ করতে হয়, ভ্যাকুম করতে হয়, তাহলে আপনার যে কয়জন লোকই আছে তাদের সবার সঙ্গে আপনার হাতের যে বন্ধন, এই বন্ধনটা হতে হবে সুদৃঢ়। অর্থাৎ বিপদের দিনে আপনার যারা আপনাকে বুদ্ধি দিয়েছে, বিপদের দিনে যারা আপনার জন্য দোয়া করেছে, আপনার পেটে যখন অন্ন ছিল না, এখন আপনার অনেক টাকা পয়সা হয়েছে, কিন্তু যখন অন্ন ছিল না একটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাকে একটা সিঙ্গারা খাইয়েছে। মানুষের মানে দার্শনিক যে কথা, সেটা হলো আপনার পরাজয় আপনার হবে, নিশ্চিত পরাজয় হবে। তার প্রথম লক্ষণ কি? প্রথম লক্ষণ হলো যে আপনি আপনার বিপদের দিনের বন্ধুদেরকে ভুলে যাবেন, আপনি পরাজিত হবেন, একটা নিশ্চিত, এটার প্রথম লক্ষণ। আপনার সুসময়ে আপনি আপনার বিপদের দিনের বন্ধুকে ভুলে যাবেন। দ্বিতীয় পরাজয়ের যে লক্ষণ, সেটা হলো আপনি বন্ধু হিসাবে, ফিলোসফার হিসাবে, সঙ্গী হিসাবে আপনার সাথে লেস ক্যালিভার, আপনার সাথে লেস ব্যক্তিত্ববান এবং মানে অযোগ্য লোক, যারা কখনো আপনার সামনে মাথা তুলে কথা বলবে না, সেই সমস্ত লোককে আপনি আপনার সঙ্গী এবং সাথী বানিয়ে নেবেন। এবং থার্ডলি হলো আপনি খুব অকৃতজ্ঞ হয়ে যাবেন। আপনার যে কোনো একটা সময় সমস্যা ছিল, এটা আপনি স্বীকার করতে চাইবেন না। আপনি বলবেন যে আমি সবসময় রায় বাহাদুর ছিলাম, সবসময় খান বাহাদুর ছিলাম, আমার বাড়িতে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, দারিদ্রতা ওটা তো আমার কখনোই ছিল না। কী বলে এই সমস্ত কথাবার্তা? 1000 বছর ধরে আমার পরিবার শাসন করে আসছে এইভাবে। এরকম যখন অহংকার করবেন, তখন আপনার সেই ডাইনেস্টিটা থাকবে না। এভাবে দেখেন, একটা রাজবংশ কখনো 300 বছর, 350 বছর, কখনো 500 বছর, 1000 বছর শাসন করেছে। আবার অনেক মেধাবী লোক, মানে মুঘল সাম্রাজ্যের কথা চিন্তা করেন, অনেক বোকা লোক কিন্তু শুধুমাত্র সিস্টেমের কারণে 30 বছর 40 বছর শাসন করে গেছে। আবার দেখা গেল খুব মেধাবী, অসম্ভব মেধাবী, ভীষণ রকম মেধাবী, কিন্তু ওই যে তার যে সুসময়গুলো, সেই সুসময়গুলো তিনি কাজে লাগাতে পারেননি। না পারার কারণে সে বছরখানেকও কিন্তু শাসন চালাতে পারেনি। তো এখন এই যে বিএনপির ধরে নেওয়া হচ্ছে যে গত 14 মাসে বিএনপির একটা তাদের যে বিগত দিনের 18 বছরের যে কষ্ট, বেদনা, লাঞ্ছনা, গঞ্চনা, এটা প্রকৃতিগতভাবে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আসছে, একটা সুযোগ আসছে রাজনৈতিকভাবে। যদি পৃথিবীর দিকে দেখেন, তাহলে তারা যে কষ্ট করেছে, ত্যাগ তিতিক্ষা করেছে, সেটার একটা ফল আসছে। কিন্তু এটাকে কাজে লাগানোর জন্য বুদ্ধি লাগবে, প্রজ্ঞা লাগবে, সততা লাগবে, চরিত্র লাগবে, পরিকল্পনা লাগবে। কিন্তু সেই জায়গাটিতে বিএনপির যারা আপনজন এই বিপদের দিনে ছিল, তাদের কান্না, তাদের অশ্রু, তাদের দীর্ঘশ্বাস, এটা নিয়ে বিএনপি আগাতে পারবে না। দ্যাট ইজ ফ্যাক্ট। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, আলোচনা তো বুঝতে পারছেন আপনি সাইফুল হক এবং গোলাম মাওলা রনির কথায়। ওই জায়গাটি আমার প্রশ্ন, বিএনপি কি তাহলে মিত্রদের, বিগত 15, 16, 17 বছর মিত্র ছিল রাজপথে, তাদের বিশ্বাসটা হারাচ্ছে কিনা? দেখুন, একটু আগে আমাদের একেবারে জোটের সাথে বিএনপির যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের যিনি বিএনপির সাথে আপনি শব্দটা ব্যবহার করেছিলেন যে ফেসিবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যারা সংগ্রাম করেছেন, সেই সংগ্রামীদের একজন পুরুদা আমার সাথে এখানে পাশেই বসে আছেন, এবং তার যে প্রতিক্রিয়া, এর প্রতিক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু এটার বহিঃপ্রকাশ ঘটছে যে মিত্রদের সাথে বর্তমান যে তাদের সম্পর্ক, সেই সম্পর্কটা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে সাইফুল হক ভাই আমাদেরকে আবার আশ্বস্তও করেছেন যে শেষ হয়ে গেছে, এটা উনি বলছেন না, শেষ হয়ে যাচ্ছে, আমরা সেইটার মধ্যে থাকতে চাই। যে বিএনপি উপলব্ধি করুক যে এই যে যাদের নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছেন, এই আন্দোলন সংগ্রামের সারথীদের এই সময়ে এসে শুধুমাত্র আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া না, নির্বাচন উত্তর যে সরকার গঠন, এবং যদি জনগণ তাদেরকে সেই সুযোগ দেয়, সেই সরকার পরিচালনার জন্যও যে মিত্রদের পাশে থাকা পাওয়া দরকার, সেটা তাদেরকে বুঝতে হবে। এবং এটা আশা করি উনি যেটা বলেছেন, এটা আমি তো মনে করি অত্যন্ত মানে একজন মানে কি বলবো, যে দেশের জন্য কল্যাণকামী একজন মানুষ হিসাবে তিনি কিন্তু সেটা বলেছেন যে আমাদের মধ্যে একটা হয়েছে, কিন্তু এটাকে উনি শেষ করে দিচ্ছেন না। এখন ধরেন বিএনপির হাতে আসন আছে 28টা, এবং জামাত দেখেন যে প্রয়োজনে তারা আবার পরিবর্তনও করছে, সেটাও বিএনপির হাতে সুযোগ আছে। যদি তাদের সাথে আসন সমঝোতা বা মিত্রদের সাথে যদি কোনো আলোচনা ক্রমে হয়, তাহলে সেইখানে পরিবর্তনের সুযোগও আছে। এই জায়গাটা সাইফুল হক এটাও বলেছে যে জামাত তো যেভাবে
মানে কি বলবো আদর্শের জায়গা থেকেও ছাড় দিয়ে যেভাবে একজনের উদাহরণ দিলেন, তাকে সে খুলনায় কৃষ্ণনন্দী তাকে দিচ্ছেন, এবং তারা এই 8 দলীয় জোটগতভাবে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে, 5 তারিখেও তাদের চট্টগ্রামে সমাবেশ আছে, অর্থাৎ নির্বাচনমুখী তারা। সেখানে বিএনপির সমমনাদের সঙ্গে বিএনপির যদি এই বিশ্বাসের ঘাটতিটা হয়, তাহলে কি আপনি রেসে আগায় থাকলেন না পিছিয়ে থাকলেন? আমি রেসে আগানো পিছানোর কথা আমি বলছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা বিএনপির জন্য নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ তৈরি করবে। এটা একটা চ্যালেঞ্জ তৈরি করবে। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমি আগানো পিছানোর দিকে না গিয়েও যদি বলি যে এটার জন্য চ্যালেঞ্জ তৈরি করবে এই নির্বাচনকে সামনে রেখে, এবং নির্বাচন উত্তর আবারও বলছি, যদি বাংলাদেশের মানুষ তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে সরকার পরিচালনাটা আগামী যে কোনো সময় বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময় থেকে এইবার যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তাদের জন্য সামনে পাহাড় সম চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো পাহাড়টা ডিঙানোর জন্য দীর্ঘদিনের যারা মিত্র আছেন তাদের সহযোগিতা তার প্রয়োজন হবে। এখন আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেই প্রতিক্রিয়াটা আমি এটাকে অস্বাভাবিক কিছু দেখি না। যে আজকে এই সময় তাদের ইয়াগুলো হয়েছে, আমরা গত কয়েকদিন ধরে শুনছি, পত্রপত্রিকায় দেখছি যে শরিকদের 40টা আসন চায়, বিএনপি 30টা আসন দিতে চায়। এগুলো অবশ্যই এগুলো সবই হাইপোথেটিক্যাল কথা, আমরা জানি না ভেতর দিয়ে আমরা এগুলো কি হয়েছে আমরা জানি না। এগুলো পত্রিকায়ও কিন্তু আমরা দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি। এখন যে বিষয়গুলো আছে সেইখানে এই জোটের শরিক যারা, নিঃসন্দেহে আমি এটা বিশ্বাস করতে চাই যে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে ফখরুল ইসলাম আলমগীর বলছে এগুলো আমাদের জোটের সাথে আমাদের আলোচনা আছে, এবং সেগুলো নিয়েই আমরা পরবর্তীতে আমরা এইগুলো পূরণ করব। তো এখন যে কয়টা আসন আছে সেই কয়টা আসনকে কেন্দ্র করে ওনাদের শরিকদের মধ্যে আমি আবারও বলছি যে প্রয়োজনে যদি বৃহত্তর সমঝোতার প্রশ্নে তারা কিন্তু কিছু পরিবর্তনও করতে পারেন, এবং সেখানে শরিকদেরকে সেখানে দেয়ার যথেষ্ট সুযোগ এখন আছে। তো এইটা বিএনপিকে খুব গুরুত্বের সাথেই ভাবতে হবে, এবং এটা ভাববে, এটা আমরা মনে করি যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত দল। সেই পরীক্ষিত দল তাদের আগামী দিনের চ্যালেঞ্জটা মাথায় রেখে এটি বিবেচনা করবে, এবং শরিকদের সাথে তাদের একটা সমঝোতা হবে, এবং আগামী নির্বাচনে শরিকদের নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা আমাদের প্রত্যাশা, এবং এটা বিএনপির প্রতি যারা সমর্থক আছেন তারাও এটা প্রত্যাশা করবে। কেননা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নানা কৌশলে কিন্তু এইবার মাঠে তারা করেছেন, এবং সেই রাজনৈতিক দলটা কিন্তু যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তাদেরকেও নিজেদের সাথে ভেড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। হ্যাঁ, তো এইটা বিএনপিকে এই চ্যালেঞ্জটা বুঝেই তাদের সিদ্ধান্ত নিতে হবে। মোফাজ্জল করিম, আপনি নিজেও সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, বর্ণাঢ্য আপনার ক্যারিয়ার। এই যে নির্বাচনের কথা যখন হচ্ছে তখন সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বারবার বলছেন নিরপেক্ষ থেকে আগামী নির্বাচন দৃষ্টান্তমূলক, স্মরণীয় হবে, সেভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন। কোন দিক দিয়ে দৃষ্টান্ত আর কি স্মরণীয়, কিভাবে কি হতে পারে, আপনার একটু অভিজ্ঞতা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটা বারবার উচ্চারণ করছেন এবং বলছেন যে এ ধরনের একটা নির্বাচন হবে যেটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে এবং ঐতিহাসিক একটা ঘটনা ঘটবে। এটা তার এই বক্তব্যের মধ্যে আমি কোনো রকমের কোনো সন্দেহের কোনো কিছু দেখি না, এবং তিনি আন্তরিকভাবে এটা চাচ্ছেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশবাসীও কিন্তু এটা চাচ্ছে। দেশবাসীও বহুত মারামারি কাটাকাটির নির্বাচন দেখেছে, নির্বাচন না হইয়া তারপর নির্বাচন হয়ে গেছে, বিনা ইয়েতে নির্বাচন হয়ে গেছে ভোটে, এই সমস্ত দেখেছে। এখন একটা সুন্দর নির্বাচন যেখানে দেশবাসী গত 15-16 বছর যাবত তাদের ভোটাধিকারটা করতে পারে নাই, প্রয়োগ করতে পারে নাই, সেটা দেখার জন্যে এটা নিশ্চয়ই। তো এখন এটা নির্ভর করছে কিসের উপরে? খালি প্রফেসর ইউনূস চাইলেন বা তার সঙ্গী সাথীরা চাইলেন তাহলেই তো হবে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনি বলছেন, ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, কারণ আমি 70-এর নির্বাচনে কিন্তু 1970 নির্বাচন পাকিস্তানি আমলে, সেটাতে আমি রিটার্নিং অফিসার ছিলাম, এবং এটা বড় ইয়েতে এলাকাতে, অবশ্য পশ্চিম পাকিস্তানে, তখন আমার পোস্টিং ছিল ওখানে। সেটা কি আপনার জনমনে একটা
আস্থার সঞ্চার করতে হবে। শুধু ইয়ের তরফ থেকে প্রধান উপদেষ্টা বললেন বা ইয়ে তাতে হবে না, এটা একেবারে কোনায় কোনায় গিয়ে আনাচে কানাচে সবখানে এই ধারণাটাতে বলছে বহুদিন পরে আমরা একটা ভালো নির্বাচনের সুযোগ পেয়েছি, আসো আমরা এটা কাজে লাগাই। কিন্তু এটা যাতে না হয় এই চেষ্টাটা কিন্তু যারা করবার তারা ঠিকই করে যাচ্ছে এবং করবেও বটে। আমরা খেলতে পাচ্ছি না, বিভিন্ন কারণে আমরা খেলতে পাচ্ছি না, তোমাদেরও খেলতে দিব না, তোমাদের কোনোটার বাড়িতে গিয়া আগুন লাগাই দিব, ওই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি আর কি। বুঝতেই পারছেন কাদের কথা বলছি। এবং সেই তারা যদি আবার কোনো একটা বিশেষ শক্তিশালী গোষ্ঠীর বা শক্তির বিশেষ একটা শক্তির যদি প্রত্যক্ষ মদদ, প্রত্যক্ষ সহযোগিতা পায়, তাহলে তো আর কথাই নাই, এবং সেটা হওয়ার সম্ভাবনা আছে। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যারা আমাদের মঙ্গল মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে কাঁটাতারের মধ্যে ঝুলায় রাখে, সেই সমস্ত লোকেরা যে এবার আমাদের পতিত একটি শক্তিকে তারা যে ইয়ে করবে না, সাহায্য করবে না, এটা মনে করার কোনো কারণ নাই। এবং তাদের সাহায্য নিয়েই এটা হজবরল একটা গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করা হবে। সেইটার বিরুদ্ধে কে দাঁড়াতে পারবে? হ্যাঁ, যারা দাঁড়াবার, যারা নির্বাচন করবেন ঠিকই আছে, কিন্তু দেশবাসী, আমি মনে করি সব কিছুর উপরে দেশবাসী যদি মনে করে না এতদিন পরে একটা সুন্দর নির্বাচন করার একটা সুযোগ পেয়েছি, আমার গত 15-16 বছরে যে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারিনি, এর সময় এসছে, আসো যে যেটাই করুক সেটা এপার থেকে হোক আর ওপার থেকে হোক, ওপারের সম্ভাবনাটাই বেশি, যেটা একটু আগেই বললাম। অতএব এটাকে প্রতিহত করব, করে আমরা আমাদের দেশের একটা সুন্দর নির্বাচন আমরা অনুষ্ঠিত করব। জি, সাইফুল হক, অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনাকে দিয়ে শেষ করতে চাই। তিনটি বিষয়। এক নম্বর হচ্ছে যে দলের মধ্যে, বিএনপিকে নিয়ে বলছি, দলের মধ্যে দেখবেন যে যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেসব আসনেও অনেকে চাচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, মিছিল মিটিং করছে। আরেকটি হচ্ছে জোটের মধ্যে, যেটি আপনি বলছিলেন যে আস্থার সংকটের কথা, মোফাজ্জল করিম তিনি বলছেন এখন নতুন করে যে পরাজিত যে শক্তি, যাদেরকে আপনারা পরাজিত করেছেন, পালিয়ে গেছে যে শক্তি, তারাও একটা ষড়যন্ত্র করছে। মানে কতগুলো ধাপে আপনাদেরকে মোকাবেলা করতে হচ্ছে? না, আমি প্রথমত ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আজকে আমি আশাবাদী। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটারেরা, এই যে বিভিন্ন পক্ষের, এটা আমি মনে করি ইলেকশন এটা একটা জয়েন্ট একটা অর্কেস্ট্রার মতন, মানে যৌথ একটা উদ্যোগের একটা বিষয়। এখানে প্রধান ভূমিকা সরকারের পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার যদি ভালো নির্বাচন চান, ইতিহাসের সেরা নির্বাচন করতে পারবো কিনা জানি না, কিন্তু একটা মোটামুটি অবাধ, মোটামুটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। জায়গাটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে মোফাজ্জল করিম ভাই দায়িত্বে ছিলেন। সরকার উইলটা কেন বললাম, সরকার গোটা প্রশাসনে কি বার্তা তারা দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, এবং তারা যে একটা ভালো নির্বাচন চান, তাদের যদি কোনো পক্ষপাত দুষ্টতা, যেখান থেকে তারা এখন বেরিয়ে আসতে পারছেন না, এই পক্ষপাত দুষ্টতা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা কি নির্বাচন করতে পারবো, এটা নিয়ে তো প্রশ্ন উঠবে। লটারির মাধ্যমে এসপি পরিবর্তন করে আর কি সত্য না, কেবল এসপির প্রশ্ন। আমি একটা শব্দ বলেছি, সরকারের পলিটিক্যাল উইলটা, সে উইলটার এর মাত্রাটা অনেক বড়। আপনি একটা ফেয়ার প্লে চান, এই ফেয়ার প্লের মধ্যে আপনি রেফারি হিসাবে আপনার জার্সির কোনো বিশেষ জার্সির ব্যাপারে আপনার কোনো দুর্বলতা নেই, আপনি ইম্পার্সোনাল রোল আপনি প্লে করবেন, মানুষ এই ভূমিকা আপনাকে দেখতে চায়। কেন এটা গুরুত্বপূর্ণ? আগামী নির্বাচনের অনেকগুলো, ভাই যেটা বললেন, নির্বাচনে এটা একেবারেই সুপার লিগের খেলা হবে না, এটা ধরেন ডি গ্রুপের, সি গ্রুপের, আমি এরকমটি মনে করছি না। এই কথাটা আজকে আমি বাংলা ভিশনের কথাটা বলে যাচ্ছি। নির্বাচন যদি শেষ পর্যন্ত হতে পারে, যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, এবং জেতার জন্য অনেকের ঘাম বেরিয়ে যাবে আর কি, আক্ষরিক অর্থে ঘাম বেরিয়ে যাবে। বাংলাদেশটা আগের জায়গার মধ্যে নাই। এখানে এটা একটা
এই যে 5-6 কোটি তরুণ যুবক মানে যারা নতুন ভোটার গত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি, এরা ভিন্ন জগতের মানুষ, এদের চিন্তার জগৎ, ভাব মানুষ। কেবলমাত্র মার্কা তো একটা গুরুত্বপূর্ণ, মার্কার পাশাপাশি মানুষ ব্যক্তিকে দেখবে। এবার কেবলমাত্র মার্কার মধ্যে যে অন্ধভাবে মানুষ সিল মারবে না, এই হিসাবটা যদি না থাকে তাহলে আপনি তখন আপনি প্রার্থিতার বিবেচনাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর একটা রাজনীতি বড় ঝুঁকি আছে। আমি এখনও নির্বাচনের তো ধরেন পুলিশ, বেসামরিক প্রশাসন বা অন্য যা কিছু আছে, আর একটা রাজনৈতিক পরাজয়। এবার যদি সেনা প্রহরায় যদি আমাদেরকে নির্বাচন করতে হয় আপরাইজিংয়ের পরে, এটা দল হিসেবে আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর, যথেষ্ট লজ্জাকর এটা আমাদের জন্য। এটা মেইন স্ট্রিম মিডিয়াতে কোথাও কোনো আলোচনার ভিতরে নাই। আমি দু একটা কথাটা বলেছি। অভ্যুত্থানের এত বড় অর্জনের পরে আপনাকে একটা বুঝ তৈরি করে সেনাবাহিনীকে সবাইকে দাঁড় করিয়ে দিয়ে আপনাকে ভোট করতে হচ্ছে। তাহলে তার মানে অনেকগুলো ঝুঁকি আছে, বড় ধরনের ঝুঁকি আছে। আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া দরকার। আমি একটা যৌথ অর্কেস্ট্রার কথা বললাম, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া ছাড়া যে আমরা ওই যে দেখেন না ফুটবল খেলার সময় ওই যে লেখা থাকে না ফেয়ার প্লে, যে আমরা এখানে বড় কোনো ফাউল করব না, আমরা খেলার নিয়মটাকে আমরা এখানে মেনটেন করব। এই ফেয়ার প্লেটা যথাসম্ভব, এই কমিটমেন্টটা খুব খুব গুরুত্বপূর্ণ। আর নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়, আগামী পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে, সেই সরকার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, ইন্টারনালি, এক্সটার্নালি, ইন্টারন্যাশনালি। সুতরাং আপনাকে পরিস্থিতিটা আগের মতো নয়, আমি কথাটা বারবার করে বলার চেষ্টা করছি। এবং একটা বিশাল অংশ পুরো খেলার মাঠের বাইরে, যেটা আপনি বারবার করে বলার চেষ্টা, মোফাজ্জল ভাই বলছিলেন, তো এই মাঠের প্লেয়াররা তারা তো সবসময় মাঠের বাইরে তারা এভাবে থাকবে না। কোনো না, আপনি বলছেন বহুত্ববাদী সমাজ, ইনক্লুসিভ সমাজে কোন চেহারায় ভবিষ্যতে যুক্ত হবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তিনি পলিটিশিয়ান যিনি 5-10 বছর যিনি সামনে তাকাতে পারেন, তাকিয়ে থেকে সমস্ত ফ্যাক্টরগুলোকে ফেনোমেনাকে বিবেচনায় নিয়ে যাতে কিছু যেতে পারি। আমি আশাবাদী মানুষ, এই প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আধা মিনিট খালি ওনার কথার সঙ্গে একটু যোগ করতে চাই আমার অভিজ্ঞতার আলোকে। দুইটা এজেন্সি শক্ত হয়ে দাঁড়াতে হবে, নিরপেক্ষভাবে করতে হবে। সেই দুইটা এজেন্সি জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা করবে। অসংখ্য ধন্যবাদ সাইফুল হক, গোলাম মাওলা রানী, মোফাজ্জল করিম এবং অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, আপনার চারজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।